একটা রিলিজিয়াস ওসিডি সম্পর্কে, মনে হচ্ছে যেন ঠাকুর যেটা আছে সেটাকে ফেলে দিই, ঠাকুর সম্পর্কে বাজে বাজে ধারণা আসছে, মুখ দিয়ে বাজে ধরনের মানে কথাবার্তা বেরিয়ে যাচ্ছে, সেক্সুয়াল থট আসছে, কাউকে দেখছি যখন মনে হচ্ছে যেন তার ব্রেস্টের দিকে নজর চলে যাচ্ছে, কাউকে দেখছি তার প্রাইভেট পার্টের দিকে নজর চলে যাচ্ছে, আমি দেখছি যেন তাকে কেটে ফেলছি, তার আঙুল কাটছি, তার প্রাইভেট পার্টগুলো কেটে দিচ্ছি, এই ধরনের চিন্তা কিন্তু ওসিডিতে আসে। মানে ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কাউন্সিলিং করানোটা বেস্ট, তাহলে কি হয় একদম রিকভার হয়। বেশিরভাগ ক্ষেত্রে মেডিসিনের দরকার লাগে না, কাউন্সিলিং থেরাপি বিভিন্ন রকম এই জায়গাটা থেকে যদি নমিনাল প্রবলেম হয় আপনি বেরিয়ে যাবেন নিজে থেকে, কিন্তু যদি প্রবলেমটা একটু বাড়াবাড়ির জায়গায় চলে যায় কিন্তু আপনি এখান থেকে বেরোতে পারবেন না। এইখানে কিন্তু একটা সাইকোমেট্রিক অ্যানালিসিস দরকার থাকে, এর একটা কিন্তু একজন সাইকোলজিস্ট কী করে আপনাকে ভালো করে বুঝে সেখান থেকে বেরোবেন কী হবে সেই থেরাপিগুলো কিন্তু আপনাকে দেবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেডিকেল টেস্ট হয়েছে, কোনো কিছু রেজাল্ট নেই, তাও মনে হচ্ছে যেন ওই প্রবলেমটা আপনার মধ্যে আছে, এবং সেই ডিসিজটার জন্য কিন্তু আপনি সারাদিন ধরে চিন্তা করে যাচ্ছেন, এবং দেখা যাচ্ছে সেই ডিসিজটার জন্য কিন্তু আপনি সারাদিন ধরে সেই বডির সেই পার্টটাকে বারবার কিন্তু ভাবছেন, এবং আপনার মনে হচ্ছে যেন রোগটা ক্রমাগত বাড়ছে, কমছে না। এই ধরনের সমস্যা কিন্তু আমি হসপিটালেতে বহু দেখেছি। পেটের সমস্যা নিয়ে এসেছে, পেটের বিভিন্ন রকম ফটো হয়েছে, ইসিজি হয়েছে, বুকের ইসিজি হয়েছে, ইউএসজি হয়েছে, সিটি স্ক্যান পর্যন্ত করা হয়েছে, কিন্তু কোনো জায়গাতে কিচ্ছু নেই, কিন্তু তার মনে হচ্ছে যেন পেটের মধ্যে একটা কোনো তার প্রবলেম আছে, এবং বড়সড় প্রবলেম এবং বড়সড় বিপদের মুখে যাচ্ছে। এটা হচ্ছে একটা নেগেটিভ থিঙ্কিং, এবং এটা কন্টিনিউ আছে, এটা ওসিডিটির সঙ্গে রিলেটেড হয়ে যায়, এবং এটাকে ওসিডিও বলা যায়। কন্টিনিউ একটা রোগের ব্যাপারে সে চিন্তা করে থাকে, এবং সেই নিয়ে যাবতীয় বিষয়গুলো তার মধ্যে নেগেটিভ যে চিন্তাগুলো আছে পর আসে, কোনো রেলিভেন্ট থাকে না বিষয়গুলোর সঙ্গে, কন্টিনিউ মানে আসতে থাকে, একটা ট্রেনের মতো, ট্রেন যাচ্ছে তো যাচ্ছে, আপনি চলে যাচ্ছেন, আপনার থিঙ্কিংও চলে যাচ্ছে, যার কোনো শেষ নেই, যার কোনো শুরু নেই, কন্টিনিউ চলে যাচ্ছে। এবং আপনি সাধারণত দেখা যাচ্ছে যে আপনার ফ্যামিলি লাইফে ফোকাস দিতে পারছেন না, আপনার ওয়ার্কিং লাইফে ফোকাস দিতে পারছেন না, আপনার সোশ্যাল লাইফে ফোকাস দিতে পারছেন না, এবং সমস্ত জায়গাটাতে দেখা যাচ্ছে আপনি বিরক্ত হয়ে যাচ্ছে, ইরিটেট হয়েছে, সারাদিন শুধুমাত্র সেই রোগটাকে নিয়ে চিন্তা। শুধুমাত্র রোগের ক্ষেত্রে না, এটা আমি একটা এক্সাম্পল দিলাম, যে কোনো নেগেটিভ চিন্তার ক্ষেত্রে, যে কোনো থিঙ্কিংয়ের ক্ষেত্রে যখন রিপিটেড চিন্তা আসতে থাকে তখন আমরা কিন্তু বিরক্ত হয়ে যাই, এবং সেই চিন্তাটাকে আমরা আটকাবার চেষ্টা করি, কিছুতে আটকাতে পারি না। এটা কিন্তু বাস্তব জায়গা, যে যারা আমাকে ফোন করে বা যারা আমাকে হোয়াটসঅ্যাপেতে মেসেজ করেন বা যারা আমাকে দেখাতে আসে হসপিটালেতে, দেখাতে এসে বলে যে ডাক্তারবাবু আমি বারবার চেষ্টা করছি ওই চিন্তাটা না করার জন্য, আমি অন্য দিকে চিন্তা করছি, অন্য বিষয় নিয়ে চিন্তা করছি, যখনই চিন্তাটা আসছে অন্য কারোর সঙ্গে কথা বলছি, টিভি দেখছি, মোবাইল দেখছি, কিন্তু দেখা যাচ্ছে যে তারপরক্ষণেই আবার চিন্তাটা কিন্তু আবার চলে আসছে। অ্যাকচুয়ালি কি এটা সম্ভব? চিন্তার থেকে আপনি কিন্তু দূরে যাওয়ার চেষ্টা করছেন, তাকে অ্যাভয়েড করার চেষ্টা করেন, তাকে সেটা কি সম্ভব? তাকে আপনি যদি চিন্তাটাকে তাড়াবার চেষ্টা করেন, একটা যদি কুকুর হয় তাকে যদি আপনি তাড়াবার চেষ্টা করেন, সে কি আপনার দিকে আর ঘৌ ঘৌ করবে না? সে দেখবেন আরও বেশি জোরে ঘৌ ঘৌ করছে, তার সঙ্গে আরও 4-5টা কুকুর জুটে যাবে, আরও ঘৌ ঘৌ করতে শুরু করে দেবে। চিন্তা হচ্ছে এইরকম। আজকে আমরা ওভার থিঙ্কিংয়ের এমন একটা বিষয় নিয়ে কথা বলছি যেটা ওসিডি যাদের আছে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য, এবং আজকের বিষয়টা যদি পুরোটা শোনেন তাহলে আমি আশা করব যে নেগেটিভ থট এবং বিশেষ করে ওসিডির ক্ষেত্রে যে থটগুলো আসে, আনরিয়েলিস্টিক থট, এই থিঙ্কিংগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু ভালোভাবে এটা কার্যকর করতে পারবেন। দেখুন, আমাদের ব্রেন কি করে, আমাদের সাধারণত আউটার ওয়ার্ল্ড থেকে, মানে আমাদের পরিবেশ থেকে বিভিন্ন ইমেজগুলো কিন্তু সারাদিন কিন্তু কন্টিনিউ নিতে থাকে ব্রেন, প্রত্যেক সেকেন্ডেতে হাজার হাজার ইমেজ নিচ্ছে, এবং এই ইমেজ একটা সারাদিন ধরে নেওয়ার পরে দেখা যাচ্ছে যে পার্ট বাই পার্ট প্রত্যেকটা ইমেজ নিচ্ছে। আপনি সকালে উঠেছেন, ব্রাশ করেছেন, কী করেছেন, প্রত্যেকটা ইমেজ নিচ্ছে এবং নিয়ে কিন্তু আমার ব্রেনেতে সেটা কিন্তু জমা করছে। এটা কিন্তু ছোটোবেলা থেকে এই প্রসেসটা কিন্তু কন্টিনিউ হতে থাকে। আপনি ছোটোবেলাতে আপনার বাচ্চার সঙ্গে যেভাবে কথা বলেন, বাচ্চা কিন্তু ঠিক সেইভাবে কিন্তু আপনাকে রিপ্লাই দেবে, অর্থাৎ তার মাথাতে কিন্তু সেই ইমেজগুলো জমা হচ্ছে, সেই ভিডিওগুলো জমা হচ্ছে, সেই ভিডিও ফর্মগুলো জমা হওয়ার পরে সেইগুলো কী হচ্ছে, নিউরনসের মধ্যে সেগুলো জমা হয়ে থাকছে, এবং সেগুলো কী হচ্ছে যখন প্রয়োজন হচ্ছে ব্রেন থেকে বেরোচ্ছে, এবং সেগুলো ডিকোড হয়ে গিয়ে আমাদের ইমোশনাল যে এক্সপ্রেশনগুলো আছে সেগুলো থেকে বেরিয়ে কী হচ্ছে আপনার কাছে কিন্তু প্রেজেন্ট করছি আমরা। এটা হচ্ছে একটা বিষয়, অর্থাৎ আমাদের চোখটা হচ্ছে, আমি যদি আপনাদেরকে ইজিলি বলি, খুব ইজিভাবে বলার চেষ্টা করি, তাহলে আপনি যদি দেখেন যে আমাদের ক্যামেরায় কী কাজ করে, আমাদের ক্যামেরা সাধারণত ফটো তোলে, আর দেখা যাচ্ছে আপনার কাছে মোবাইলটা আছে, মোবাইলে কী করছেন, আপনি ভিডিও তুলে দিয়ে একটা বড় ভিডিও তুলে নিয়ে আপনি রেখে দিলেন, পরে যদি কোনো বিষয়টা ভুলে যান সেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন। ব্রেন ঠিক তাই কাজ করছে, এটা যদি আমি ইজিভাবে বলাই, কিন্তু বিষয়টা অনেক কমপ্লেক্স।
এবং দেখা যাচ্ছে যে সেই যে ফটোটা আপনি দেখতে যাচ্ছেন সেই ফটোটা আপনি ক্লিক করে আবার সেই ফটোটা দেখছেন। তো ব্রেন আমার ঠিক তাই, যে ইমেজটা আমি মাথায় আমার জমা হচ্ছে সেই ইমেজের উপরে বেস করে কিন্তু আমার সামনের দিকে যে ঘটনাগুলো আছে সেটা কিন্তু ব্রেন মেলায়। অর্থাৎ আমার পুরনো যে ইভেন্টগুলো আছে, পুরনো যে কষ্টগুলো আছে, দুঃখগুলো আছে, আনন্দগুলো আছে, বিপদ আছে, যা যা বিষয়গুলো আছে, ব্রেন কিন্তু আমার মাথাতে রেখে দিচ্ছে এবং তার সঙ্গে সামনে যে ঘটনাটা ঘটছে তার সঙ্গে রিয়েলিটির সঙ্গে মেলাবার চেষ্টা করছে। যখনই মিলে যাচ্ছে তখন কিন্তু আপনি সেই ব্যাপারটা নিয়ে অতটা চিন্তিত হচ্ছে না। কিন্তু যখন মিলছে না, আপনার ব্রেনেতে এমন একটা চিত্র আছে যেটা কিন্তু রিয়েলিটির সঙ্গে নেই। আপনার ব্রেনেতে আপনি চেনেন, ছোটোবেলা থেকে আপনি জেনে এসেছেন ঘোড়াকে গাধা বলে, তো আপনাকে কিছুতে বিশ্বাস করা যাবে না, প্রথম ক্ষেত্রে করানো যাবে না, কেউ করতে পারবে না যে এটা গাধা নয়, এটাকে ঘোড়া বলে, কারণ তারও 4টে পা আছে। তো আপনার ব্রেন কিন্তু সেটা ক্যাপচার করে রেখে দিচ্ছে। এটা আমি এক্সাম্পল দিলাম। তো ব্রেন আপনার যে বিষয়টা ক্যাপচার করে রাখে তার উপরে বেস করে কিন্তু লজিক দেয়। আপনাকে যদি এখন রকেট সায়েন্স সম্পর্কে লজিক দিতে হয়, আপনার উপরেতে যা ব্রেনেতে যা ইমেজ আছে রকেট সম্পর্কে বা স্পেস সম্পর্কে আপনি সেটা দেবেন। আপনার থেকে হয়তো আরেকজনের বেটার আছে, সে হয়তো আরও বেটার এক্সপ্লেন করবেন। যে রকেট সায়েন্স নিয়ে কাজ করছে সে কিন্তু সম্পূর্ণ বিষয়টা এক্সপ্লেন করবে এবং সেই বিষয়টা কিন্তু আপনার ক্ষেত্রে বোঝাটা সম্ভব হবে না, কারণ আপনার মাথায় যেটা আছে তার উপরে বেস করে। এবার ওসিডির ক্ষেত্রে কি হয়, কোনো একটা জায়গা থেকে কিন্তু প্রবলেমটা স্টার্ট হয়, কোনো একটা জায়গা থেকে সেই ট্রিগারিংটা শুরু হয় বা একটা নেগেটিভ থিঙ্কিংয়ের ক্ষেত্রে। কিন্তু মুশকিল হয়ে যায় কি, যে এই প্রবলেমের জায়গাটা কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারেন না বা বাড়ির লোক কি বুঝাতে গেলেও কিন্তু আপনি বুঝতে পারেন না। এইখানেতে কিন্তু দরকার হচ্ছে একজন সাইকোলজিস্ট কিংবা একজন মনোরোগ চিকিৎসকের, কারণ তারা ছাড়া কিন্তু আপনাকে কেউ কিন্তু এই জায়গাটা থেকে যদি নমিনাল প্রবলেম হয় আপনি বেরিয়ে যাবেন নিজে থেকে, কিন্তু যদি প্রবলেমটা একটু বাড়াবাড়ির জায়গায় চলে যায় কিন্তু আপনি এখান থেকে বেরোতে পারবেন না। এইখানে কিন্তু একটা সাইকোমেট্রিক অ্যানালিসিস দরকার থাকে। এর একটা কিন্তু একজন সাইকোলজিস্ট কী করে আপনাকে ভালো করে বুঝে সেখান থেকে বেরোবেন কীভাবে সেই থেরাপিগুলো কিন্তু আপনাকে দেবে। এবং অনেকে ভাবে যে কাউন্সিলিং বা একজন মানসিক রোগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভুল ধারণা আছে। কাউন্সিলিংয়ের ক্ষেত্রে ভাবে যে একজন কাউন্সিলরের কাছে যাবো, সে গিয়ে 4টে জ্ঞান দেবে, এটা করতে। ব্যাপারটা তা নয়, ব্যাপারটা কিন্তু অনেক গভীর বিষয়। মানুষের সাইকোলজি বোঝাটাই কিন্তু খুব ডিফিকাল্ট ব্যাপার। আর অনেকের ক্ষেত্রে ভাবে যে একজন ডাক্তারবাবুর কাছে সে হয়তো 4টে মেডিসিন দেবে, সারা জীবন ছাড়তে পারবো না, আমার ঘুমের মেডিসিন দেবে, এই দেবে, ওই দেবে, বিভিন্ন রকম ধারণা আছে, কিন্তু আদতে তা নয়। অ্যাকচুয়ালি কী হয়, যে ওষুধ খাওয়ার দরকার হলে ওষুধ খেতে হয়, কাউন্সিলিংয়ের দরকার হলে কাউন্সিলিং করতে হয়। যদি দুটোর দরকার তাহলে দুটো করতে হয়, কিন্তু ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কাউন্সিলিং করানোটা বেস্ট। তাহলে কী হয়, একদম রিপাওয়ার হয়। বেশিরভাগ ক্ষেত্রে মেডিসিনের দরকার লাগে না। কাউন্সিলিং, থেরাপি, বিভিন্ন রকম এক্সারসাইজের মাধ্যমে কিন্তু এগুলো নর্মালি বেরিয়ে যায়। এবং আমাদের থিঙ্কিং প্যাটার্নটা যদি খুব ভালো করে আপনার সাইকোলজি যদি আপনাকে বুঝিয়ে দেয় আর আপনি যদি সেটা নিতে পারেন, এই জায়গা থেকে কিন্তু আপনি বেরিয়ে যাবেন। অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমার সারাদিন কী হচ্ছে, তাহলে বিষয়টা যে আমরা বিভিন্ন রকম ডেটা আমার মাথাতে আমরা গ্যাদার করছি এবং তার উপর বেস করে কিন্তু আমরা রিয়েলিটির সঙ্গে মেলাতে যাচ্ছি। এবার দেখুন, আরও একটু যদি আমি ইজি করে দিই যে আপনি যে ফটোগুলো তুলেছিলেন সেই ফটোগুলো কী করলেন, একটা প্রজেক্টারের মাধ্যমে আপনি দেখছেন। আলটিমেট কিন্তু আপনি দেখছেন যে সামনে যে সিনেমাটা দেখছেন বা সিনেমা হলেতে দেখছেন সিনেমাটা প্রজেক্টার কিন্তু মেন কাজ করছে, অর্থাৎ ব্রেন কিন্তু মেন কাজ করছে। সামনে কিন্তু যে ভিউটা দেখছেন সেটা কিন্তু ব্রেন থেকে বেরিয়ে ভিউটা আসছে, অর্থাৎ সেই প্রজেক্টার থেকে বেরিয়ে কিন্তু ভিউটা আসছে। সেই ভিউটার মেন জায়গাটাকে প্রজেক্টার, অর্থাৎ আমাদের ব্রেন। আপনি যে দৃশ্যটা দেখছেন, যে রিয়েলিটিটা মেলাতে চেষ্টা করছেন, যে বিষয়টা আপনার চিন্তার ভাবনাটা আছে বাস্তবের সঙ্গে মিলছে না, সেইটা যখন মেলাবার চেষ্টা করছেন সেটা কিন্তু আপনার ব্রেন করছে, যেটা প্রজেক্টার করছে। এবার কি হচ্ছে, যখন মিলছে না, যখন আপনার ব্রেনেতে কিছু রকম কেমিক্যাল ডিসব্যালেন্স ঘটছে, তখন কিন্তু রিয়েলিটির সঙ্গে যখন মিল ঘটছে না, আশপাশের যে সমস্ত বিষয়গুলো আছে আমাদের এভরিডে হ্যাবিটের সঙ্গে, আমার এভরিডে চিন্তার সঙ্গে যখন মিল ঘটছে না, তখনই কিন্তু আমাদের প্রবলেমটা শুরু হচ্ছে। যেমন যখন আপনার চিন্তা ভাবনা আসছে একটা রিলিজিয়াস ওসিডি সম্পর্কে, মনে হচ্ছে যেন ঠাকুর যেটা আছে সেটাকে ফেলে দিই, ঠাকুর সম্পর্কে বাজে বাজে ধারণা আসছে, মুখ দিয়ে বাজে ধরনের মানে কথাবার্তা বেরিয়ে যাচ্ছে, সেক্সুয়াল থট আসছে, কাউকে দেখছি যখন মনে হচ্ছে যেন তার ব্রেস্টের দিকে নজর চলে যায়, কাউকে দেখছি তার প্রাইভেট পার্টের দিকে নজর চলে যাচ্ছে, আমি দেখছি যেন তাকে কেটে ফেলছি, তার আঙুল কাটছি, তার প্রাইভেট পার্টগুলো কেটে দিচ্ছি। এই ধরনের চিন্তা কিন্তু ওসিডিতে আসে এবং সেখান থেকে কিন্তু বেরোতে পারে না। এবং ব্যাপারটা হচ্ছে এটা কাউকে বলাও যায় না, এটা এমন একটা বিষয়। এবার এই ক্ষেত্রে কী হয়, আমরা কিন্তু ভাবি যে আমার যেটা আসছে সেটা আমি চিন্তাগুলো তাড়াবার জন্য আমার মধ্যে থেকে চেষ্টা করি, কিন্তু আদতে কিছু হয় না। এর জন্য কিন্তু দরকার, আমি যেটা বললাম, সাইকোলজিস্ট অথবা একজন সাইকিয়াট্রিস্ট। না হলে কিন্তু এখান থেকে বেরোবার কিন্তু খুব মুশকিল।
আপনি পারবেন না। আর এটা কি হয়, অ্যাকচুয়ালি থিঙ্কিং প্যাটার্নটা তৈরি হয়ে যায় এরকম। আমাদের নিউরনগুলোর মধ্যে এই ধরনের বিষয়গুলো প্র্যাকটিস হতে 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 দীর্ঘদিন ধরে আমার এমন ধরনের হয়েছে এই চিন্তাগুলোই কন্টিনিউ চলতে থাকে, এর থেকে আপনি কিন্তু বেরোতে পারছেন না। বিষয়টা এই জায়গায়। এবার দেখুন আপনার মাথাতে যে ধরনের ছবিটা লোড আছে, অর্থাৎ সেই প্রজেক্টারেতে যে ধরনের ছবিটা লোড হচ্ছে, আপনি সেই ধরনের ছবিটা সামনের দিকে দেখতে পাচ্ছেন আপনার সামনে, কিন্তু সেটা কিন্তু আপনার যে লোডটা যেটা হচ্ছে সেটা কিন্তু রিয়েলিটি নয়। হ্যাঁ, সেটা ভুল কিছু ছবি লোড হয়ে আছে, তার কিন্তু রিফ্লেকশনটা আপনি সামনে দেখতে পাচ্ছেন। অর্থাৎ ওসিডি বলে যে বিষয়টা আছে সেটা যখন আপনার হচ্ছে, তখন আপনি সামনে যে রিফ্লেকশনটা দেখছেন সেটা সম্পূর্ণ ফেক রিফ্লেকশন। কিন্তু আপনি ফেকটাকে কিন্তু ফেক বলে ভাবছেন না, ফেকটাকে কিন্তু রিয়েলিটি বলে ভাবছেন। মানসিক সমস্যার ক্ষেত্রে দেখা যায় কি, মানসিক সমস্যা যখন হয় যখন তার চিন্তা ভাবনাগুলো হয়, কিংবা কারোর প্রতি বিচার থাকে, কারোর মধ্যে হয়তো সন্দেহ আছে প্রচণ্ড পরিমাণে, সে হয়তো হাজব্যান্ডকে সন্দেহ করে বা অন্য লোককে সন্দেহ করে, কিংবা সে মনে করে যে সবাই আমাকে নিচু করে কথা বলার চেষ্টা করছে, ছোটো ছোটো বিষয়ে অপমান বোধ করে। সে কিন্তু বুঝতে পারে না যে তার এটা সমস্যা, সে ভাবে যে সেটা নর্মাল লাইফে লিড করছে। এইটাই হচ্ছে প্রবলেম। এটা কিন্তু কেউ যদি বোঝায় তাকে কিন্তু বুঝবে না। এর জন্যই একজন প্রফেশনাল কাউকে দরকার। এই ক্ষেত্রে আমি বলবো যে প্রফেশনাল কারোর কাছে যান, এই সমস্যাগুলো থেকে বেরিয়ে যাওয়া সম্ভব। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে যে আমার যে রিয়েলিটির থেকে আমি যত দূরে সরে আসছি, আমি কিন্তু আরও আমার জগৎটা যেটা তৈরি করছি ওসিডি রিলেটেড বা নেগেটিভ থিঙ্কের, তার জগতের মধ্যে কিন্তু আমি চলে যাচ্ছি, এবং সেখানে কিন্তু আমি সারাদিন ধরে ওই চিন্তা করছি, এবং না চিন্তা করলে কিন্তু আমার কমফোর্টেবিলিটি হচ্ছে না। তার জন্য আমি রেসলেস হয়ে যাচ্ছি, হাঁটাচলা করছি, জল খাচ্ছি, আমার মন ভালো লাগছে না, আমি শুয়ে থাকছি, আমার ঘুম আসছে না, আমি বিরক্ত হয়ে যাচ্ছি, আমার কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না, মাথায় এক চিন্তা হচ্ছে, আমি কনসেন্ট্রেশন করতে পারছি না, আমি পড়তে পারছি না, আমি কোনো কাজ করতে পারছি না। ডিফারেন্ট প্রবলেম ডিফারেন্ট অ্যাঙ্গেলেতে হতে থাকে। এখান থেকে বেরোবার জন্য কী হতে পারে? এখান থেকে বেরোবার জন্য সবথেকে বেস্ট জায়গা হচ্ছে, অনেক পথ আছে, তার মধ্যে একটা পথ আমি বলছি। এক একজনের ক্ষেত্রে এক এক রকম বিষয় হয়তো থেরাপি ব্যাপারগুলো আসবে, কিন্তু আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে আমি যেটা বললাম যে প্রজেক্টার যেটার মধ্যে লোড হয়ে দেখাচ্ছে, অর্থাৎ আমার ব্রেনটা, সেই প্রজেক্টারতে যদি আমি ভালো ফটো দিই তাহলে সামনে ভালো ফটো দেখবো। অর্থাৎ আপনার যে সারাদিনের ঘটনাগুলো আছে, যখন আপনি রাত্রিবেলা মনে করেন যে আমার সারাদিন আমি কী কী করেছি, একদম মুভির মতো মাথায় চলে, তো সেম থিং আপনি ফরমেশন করুন মুভির মতো। আপনি যে বিষয়টা এই রোগটা নিয়ে চিন্তা করবেন না, রোগটার থেকে বাইরে এমন কোনো জিনিস চিন্তা করুন, এবং এমন একটা মুভি চিন্তা করুন যে আপনি সেখানেতে খুব হ্যাপি আছেন। অর্থাৎ প্রজেক্টার আপনার সামনে হ্যাপিনেসের একটা দৃশ্য দেখাচ্ছে, আপনার ব্রেন হ্যাপিনেসের একটা দৃশ্য দেখাচ্ছে। এই প্র্যাকটিসটা যদি আপনি করতে থাকেন কন্টিনিউ, আপনার ব্রেন কিন্তু যে আপনার ব্রেনের যে ইমেজগুলো, যেগুলো ইজি আপনি যেগুলো কমফোর্টেবল ইমেজ মনে করছেন, সেই ইমেজগুলো কিন্তু সামনে প্রেজেন্ট করবে, ভালো মোমেন্টগুলো প্রেজেন্ট করবে, পজিটিভ মোমেন্ট প্রেজেন্ট করবে। তখন কিন্তু দেখা যাবে ধীরে 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 এই নেগেটিভ থিঙ্কিংগুলো আছে এগুলো কিন্তু সরে আসবে। কিন্তু এর একদিনের সম্ভব না, এটা দীর্ঘদিন সময় লাগে। এই ধরনের নেগেটিভ চিন্তা বার করতে 10 মিনিট, 5 মিনিট, 2 মিনিট এই ধরনের বিষয়গুলো কিন্তু নয়। অনেক জায়গায় আমি অনেক ভিডিও দেখেছি 2 মিনিট, 10 মিনিট, 5 মিনিটের মধ্যে আপনি নেগেটিভ চিন্তা দূর করুন। যিনি বলছেন তিনি প্র্যাকটিস করে করে অভ্যস্ত হয়ে গেছেন, তার ফলে সে বার করে দিতে পারছে। কিন্তু আপনার ক্ষেত্রে সম্ভব নয়, কারণ এটা প্র্যাকটিস করতে হবে। এটা প্র্যাকটিস না করলে, আপনার ব্রেনকে যত ভালোভাবে আপনি প্র্যাকটিস না করবেন, হবে না। যদি বিষয়টা না বুঝতে পারেন, আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনার যে মানসিক যে চিন্তাগুলো আছে, যে মানসিক চিন্তাগুলো আপনাকে পাজেল করে দিচ্ছে, চিন্তাগুলো পুরো লিস্ট করুন, লিস্ট করে আমাকে পাঠান। আমি চেষ্টা করবো আপনার কমেন্টের উত্তর দেওয়া, কিন্তু আমি আবার বললাম যে আমি একটু ব্যস্ত থাকি, কিন্তু আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং চেষ্টা করি প্রত্যেকটা জনাকে উত্তর দেওয়ার পার্সোনালি। এবং হোয়াটসঅ্যাপে করলে তো অবশ্যই দিই। আর একটা জিনিস হচ্ছে হোয়াটসঅ্যাপেতে দেখুন হাই, হ্যালো, গুড মর্নিং, ভালো আছেন স্যার, এগুলোর থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার সমস্যাটা আমাকে জানা। কারণ এই বিষয়গুলো যদি আমি পড়তে থাকি, মেসেজ অনেক বেড়ে যাবে, সময় অনেক লাগবে, আর আমার হাতে সময় সত্যি কম। যার ফলে আমি বারবার বলবো যে কাজের বিষয়টাকে আপনি লিখে পাঠান, যত ভালো করে আপনার সমস্যা লিখবেন, এক্সপ্লেন যত ভালো করে করবেন, পাতি বাংলায় লিখুন, কোনো ব্যাপার না, আমি একজন বাঙালি, তো লিখে পাঠান। আমি চেষ্টা করবো যে আমার দিক থেকে আপনাদের প্রবলেমগুলো যেগুলো আছে সেগুলো সলিউশন দেওয়ার। এবার যদি হোয়াটসঅ্যাপে লেখা সম্ভব থাকে তাহলে লিখবো, কারণ অনেক বড় বিষয় হয়ে গেলে লেখা সম্ভব না। যদি কোনো ভিডিওর সঙ্গে ম্যাচ হয়, ভিডিওটা আপনাকে লিঙ্ক দিয়ে দেবো। আমি চেষ্টা করবো আমার দিক থেকে। এবং আপনারা কী চাইছেন, কোন বিষয়টা জানতে চাইছেন আমাকে জানান। আমি অবশ্যই কাজের ফাঁকে ফাঁকে, আমার প্র্যাকটিসের ফাঁকে ফাঁকে অবশ্যই আমি আপনাদেরকে চেষ্টা করবো যে সেই বিষয়গুলোকে জানাবার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।